ওকে, সো তাহলে আমাদের ক্লাস আজকে শুরু করি। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচার, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট নিয়ে কথা বলবো, ঠিক আছে? আর তোমাদের ওই হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি আমি পুরোপুরি স্টেট করি না, বিকজ তোমাদের টেস্ট ছিল। সো লাস্ট ক্লাসে তোমরা অলরেডি এক্সামটা দিছো। সো এখন সামনের উইকের জন্য এই হোমওয়ার্কের কথাটা বলে দিব, যে চেক পয়েন্ট কোয়েশ্চেন্স গুলি ওগুলি রিলেটেড আমাদের হোমওয়ার্কের যে সলিউশনটা ওইটা আমরা নেক্সট ক্লাসে করাবো। যে আজকে তো আমাদের থার্সডে, সো সানডের আগে সবাই হোমওয়ার্কটা জমা দিবা, বলে দিব ক্লাস শেষে হোমওয়ার্ক কোনগুলা কোনগুলা। যারা অলরেডি দিয়ে দিছো তারা তো দিছোই, যারা দেও নাই তারা সাবমিট করবে আর কি, ঠিক আছে? তো সানডেতে আমরা ওই হোমওয়ার্কের সলিউশন গুলা করব। আজকে আমরা একটা নতুন টপিক করব, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা অনেকজন স্টুডেন্টই একটু প্রবলেম ফেস করে মাঝে মাঝে, বাট এই জিনিসটা একদম খুবই সিম্পল। আমরা এখন বুঝলে পরে যদি ভালো মতো লেকচারটা ফলো করি, হোপফুলি কোনো রকমের কনফিউশন আর থাকবে না। ওকে, লেটস সি। পটেনশিয়াল ডিভাইডার, আচ্ছা এই নামটা দেখলে কি মনে হয় রাফিন? পটেনশিয়াল ডিভাইডার এই নামটা দেখলে কি মনে হইতেছে? এই টাইপের সার্কিটটা কি করবে? পোটেনশিয়াল ডিফারেন্সকে ডিভাইড পটেনশিয়াল ডিফারেন্সকে ডিভাইড করবে বা ভোল্টেজকে ডিভাইড করবে, একদম এক্স্যাক্টলি এই কাজটাই করে। একদম সিম্পল কথা, পটেনশিয়াল ডিভাইডার কি করবে? ভোল্টেজকে ডিভাইড করবে। ওকে, সো ভোল্টেজকে ডিভাইড করবে, ঠিক আছে, ভালো কথা। হাউ? ঠিক আছে, ভোল্টেজকে যে ডিভাইড করবে, কিভাবে ডিভিশন গুলো হবে এন্ড এভরিথিং, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। দেন আমরা স্টুডেন্ট বুকের থেকেও স্টুডেন্ট বুকের মধ্যে যা যা ব্যাপারগুলি বলা আছে ওইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো আমরা যদি দেখি পটেনশিয়াল ডিভাইডার সার্কিট আসলে করেটা কি, আমি প্রথমে এখানে একটা সার্কিট এঁকে রাখি, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। So this is a very simple পটেনশিয়াল ডিভাইডার সার্কিট, ঠিক আছে? তো এই সার্কিটটা নিয়ে আমি একটু পরে আসি। ফার্স্টে মনে করো একটা বাল্ব, ঠিক আছে? একটা বাল্ব আছে তোমার কাছে, যার নাকি ডিমান্ড হলো 3 ভোল্ট, ঠিক আছে? একটা বাল্ব যার অপটিমালি কাজ করার জন্য, ঠিক আছে, সরি, যার অপটিমালি কাজ করার জন্য মানে কি রাফিন? অপটিমালি কাজ করার জন্য মানে হলো যে নরমালি অর ফুল ক্যাপাসিটিতে কাজ করার জন্য তার কত ভোল্ট ভোল্টেজ দিতে হবে? 3 ভোল্ট ভোল্টেজ দেওয়া লাগবে। ওকে, ভালো কথা। এখন দেয়ার ইজ আ প্রবলেম। কেমন প্রবলেম? তার লাগবে 3 ভোল্ট, বাট তাকে চালানোর জন্য তোমার কাছে যে পাওয়ার সাপ্লাইটা আছে, তাকে চালানোর জন্য তোমার কাছে যে সেলটা আছে, বা তাকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ হলো 6 ভোল্টস। ওকে, তার লাগবে হলো মাত্র 3, কিন্তু এই বাল্বটাকে যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করবা, সে কত দিবে ভোল্টেজ? 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করবে। নাও হোয়াট উইল হ্যাপেন, দেখো, যদি আমরা এই দুটাকে কানেক্ট করে দেই, কিভাবে? এই সেলটার সাথে যদি আমাদের জাস্ট বাল্বটাকে কানেক্ট করে দেই, হোয়াট উইল হ্যাপেন? যে আমার এই বাল্বটাকে অনেক ভালো লাগে, আমি কি করলাম, তাকে আদর করে, তার লাগে মাত্র 3 ভোল্ট, আমি তাকে 6 ভোল্ট দিলাম, যে নাও নাও 6 ভোল্ট নাও। তা এখন সে কি এটাতে খুশি হবে নাকি রাগ হবে? তার যতটুকু লাগে তার থেকে বেশি যদি দাও, ঠিক আছে, তার যতটুকু লাগবে এর থেকে বেশি যদি দাও, তো তখন কি হবে? বাল্বটা অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে যাবে, বুঝতে পারছো? ইভেন ফিলামেন্টটা পুড়ে যেতে পারে। যে তার লাগবে হলো মাত্র 3 ভোল্ট, কিন্তু তুমি তাকে জোর করে কত দিচ্ছ? 6 ভোল্ট সাপ্লাই করতেছো। যে এটা কি একটা সিরিজ সার্কিট না? এটা হলো একটা সিরিজ সার্কিট। সো তোমার পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট দেয়, তো তার মানে একটাই যদি কম্পোনেন্ট থাকে, সে একাই কি পাবে? পুরো ভোল্টেজটা পাবে না রাফিন? তো তাহলে এটা তো অনেক বড় একটা সমস্যা। তার তো আসলে 6 ভোল্ট চায় না, সে আসলে চায় মাত্র 3 ভোল্ট। সো হোয়াট টু ডু? এইখানে আমাদের কাজটা যেটা করি, উই অ্যাকচুয়ালি ডিভাইড দ্য পটেনশিয়াল। হাউ? মনে করো আমরা এরকম অনেক খুঁজে একটা রেজিস্টর বের করলাম, যে রেজিস্টরটা কি করতে পারবে? ইফ দিস রেজিস্টর ইজ কানেক্টেড
এতক্ষণ তো বাল্ব একা ছিল। এখন আমরা যদি কি করি, if we connect a resistor এটার সাথে, তো তখন what will happen, রেজিস্টরটা বাল্বের যে এক্সট্রা ভোল্টেজ যাচ্ছিল 3 ভোল্ট এক্সট্রা পাচ্ছিল না বাল্বটা, তো তখন রেজিস্টরটা কি করলো, সুন্দর মতো নিজে 3 ভোল্ট নিয়ে নিল। সো তাহলে এখন বাল্বটা কি করতে পারতেছে, তার অ্যাকচুয়ালি ঠিক মতো চলার জন্য যত ভোল্ট দরকার তত ভোল্ট তাকে সাপ্লাই দিতেছে নাকি? তো তাহলে এই ব্যাপারটাতে আমরা কি করলাম, আমরা পটেনশিয়ালটাকে ডিভাইড করে ফেললাম নাকি? এখানের মধ্যে আমরা ভোল্টেজটাকে ডিভাইড করে ফেলছি। দিস ইজ আ পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। আনিসা বুঝতে পারতেছো কি বললাম, যে এখানের মধ্যে আমরা ভোল্টেজটাকে কি করলাম, ডিভাইড করে দিলাম। যেটা আমরা সিরিজ সার্কিটের নরমাল রুল হিসেবে জানি কি, যে মোর দেন ওয়ান কম্পোনেন্ট থাকলে পরে কি হবে, the voltage will be shared in the ratio of resistances, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। এইখানে একটা তোমাদের বাজে আইডিয়া মাথায় আসতে পারে, যে মনে হতে পারে কি যে ভোল্টেজ কি অলওয়েজ ইকুয়ালি ডিভাইড করতে হবে, না, ভোল্টেজ যে আমাদের অলওয়েজ ইকুয়ালি ডিভাইড করতে হবে এমন কোনো কথা নাই। আমাদের এমন হইতে পারতো যে বাল্বটার ডিমান্ড হলো 4 ভোল্ট, তো তাহলে এখানে 4 ভোল্ট দিব, আর বাকি 2 ভোল্ট আমরা কি করব, এক্সট্রা একটা রেজিস্টর দিয়ে তাকে ইউজ আপ করে ফেলবো। ঠিক আছে, ওইটা আমাদের ডিপেন্ড করবে যে আমাদের ডিজায়ার্ড যে অ্যাপ্লায়েন্সটা, ঠিক আছে কাবিও, আমাদের ডিজায়ার্ড যে অ্যাপ্লায়েন্সটা যাকে আমরা চালাইতে চাই তার জন্য কত ভোল্টেজের ডিমান্ড আছে। সে যত ভোল্টেজ চায় তাকে আমরা তত ভোল্টেজ দিব। পাওয়ার সাপ্লাই যে এক্সেস ভোল্টেজটা সাপ্লাই করতেছে ওইটাকে আমরা কি করব, ডিজায়ার্ড কম্পোনেন্ট ছাড়া অন্য যে কোন একটা রেজিস্টর এনে তার অ্যাক্রসে ড্রপ করায় দিব। বুঝতে পারছো মেইন আমাদের ইন্টেনশনটা কি পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই জিনিসটা একটু ইনকনভিনিয়েন্ট। কেমন ইনকনভিনিয়েন্ট, যদি আমরা এরকম ফিক্সড রেজিস্টর ইউজ করি, মনে করো এমন উইয়ার্ড একটা বাল্ব এনে দিলাম, কেমন উইয়ার্ড একটা বাল্ব এনে দিলাম যার ডিমান্ড হলো 3.79 ভোল্ট। তো এখন একদম স্পেসিফিক্যালি তাকে কত দিতে হবে, 3.79 ভোল্ট দিতে হবে। এখন এমন একটা ফিক্সড রেজিস্টর খুঁজে বের করা লাগবে যে নাকি কি করবে, বাকি কত থাকে 2.21, তাই না, 2.21 ভোল্ট নিজে নিবে আর বাল্বকে বাকিটুকু ভোল্টেজ নিতে দিবে। তো এরকম ফিক্সড রেজিস্টর বারবার সুটেবল এমন ফিক্সড রেজিস্টর খুঁজে পাওয়া কষ্ট না, যে ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স স্পেসিফিক্যালি এতই হইতে হবে, তাহলে পরে সে কি করতে পারবে, সুন্দর মতো ভোল্টেজ ডিভিশনের কাজটা বা পটেনশিয়াল ডিভাইডারের কাজটা করতে পারবে। সো এখন এখানের জন্য আমরা কাজটা কি করি, ফিক্সড রেজিস্টর যেহেতু এমন ইনকনভিনিয়েন্ট একটা ব্যাপার, তো এর জন্য আমরা কি করি, ম্যাক্সিমাম সময় ভেরিয়েবল একটা রেজিস্টর ইউজ করব। বুঝতে পারতেছো আনিসা, যে এখানের মধ্যে আমরা কি করব, ফিক্সড রেজিস্টর ইউজ না করে ভেরিয়েবল রেজিস্টর ইউজ করব। ভেরিয়েবল রেজিস্টর ইউজ করাতে আমাদের লাভটা কি, আমরা তো এখানে ভোল্টেজটাকে ম্যানিপুলেট করতেছি, তাই না? সো এখন ভেরিয়েবল রেজিস্টর ইউজ করলে পরে হোয়াট উই ক্যান ডু, আমরা রেজিস্ট্যান্সটাকে ইচ্ছা করলে বাড়াইতে পারবো কমাইতে পারবো। সো আমাদের ফিক্সড রেজিস্টরের মতো একদম ফিক্স যে এতই ভ্যালু হইতে হবে রেজিস্ট্যান্সের এমন কোনো কথা নাই। আমরা ভেরিয়েবল রেজিস্টর দিয়ে ভোল্টেজ বাড়ায় কমায়, যে রেজিস্ট্যান্স বাড়ায় কমায় কি করতে পারবো, ভোল্টেজের রেশিওটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমাদের ম্যানিপুলেটিং পাওয়ারটা কি থাকবে, বেশি থাকবে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হইতেছে, যে আমাদের ফিক্সড রেজিস্টরটা ইনকনভিনিয়েন্ট কেন আর ভেরিয়েবল রেজিস্টরটা কেন আমাদের জন্য ভালো একটা ম্যানিপুলেটিং টুল হিসেবে কাজ করে? প্রভা বুঝতে পারতেছো? ওকে, সো এখন এখানের মধ্যে তোমাদেরকে আমি সিম্পল যেই পটেনশিয়াল ডিভাইডার সার্কিটটা আছে ওইটা নিয়ে ডিসকাস করব। তো সাপোজ দিস ইজ ইয়োর পাওয়ার সাপ্লাই which gives out an EMF of this is the total voltage, okay, or this is the voltage input আর কি, ঠিক আছে, this is the voltage input। এখন আমাদের সেকেন্ড রেজিস্টরটা একটা ভেরিয়েবল রেজিস্টর, ওকে, এটা একটা উইয়ার্ড একটা কনভেনশন
এটা আমরা স্টুডেন্ট বুকে একটু পরে দেখবো যে অলওয়েজ রেজিস্টর নাম্বার 2টা মেইন কম্পোনেন্ট হিসেবে ধরা হয়। ওকে, সো এখানের মধ্যে এমন টাইপের কাজ কি করলাম, ইনপুট ভোল্টেজ হলো আমাদের টোটাল ভোল্টেজ, আর রেজিস্টর 2 এর অ্যাক্রসে আমরা অ্যাকচুয়ালি কি করব, রেজিস্টর 2টা হলো আমাদের মেইন কম্পোনেন্ট, সো তাহলে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা এইটা নিয়ে আমরা ইন্টারেস্টেড অলওয়েজ। সো এটা হলো ভি আউট। ওকে, সো তাহলে R1 হলো 1 নাম্বার রেজিস্টর যে ফিক্সড রেজিস্টর রেজিস্ট্যান্স, R2 হলো আমাদের ভেরিয়েবল রেজিস্টরটার রেজিস্ট্যান্স যেটাকে আমরা বাড়াইতে কমাইতে পারি। ভি আউটটা কি, the voltage that is dropped across the variable resistor। আর এখানের মধ্যে মনে করো the circuit has a current IT, যে টোটাল কারেন্ট IT। অলরাইট, সো এখন আমরা এমন একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি দেখো, দুইটা ব্যাপার বলা যায়। এটা ফার্স্ট এর অ্যানসারটা কে দিবা, আনিসা বলো। আনিসা বলো তো যে টোটাল ভোল্টেজ তো আমাদের এইটা, সো টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি লিখা যায়, টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট, এমন লিখা যায়। তো তাহলে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত, R1 প্লাস R2। 1 plus R2. সো তাহলে এইভাবে আমরা লিখতে পারি, সো আইটি যে টোটাল কারেন্টকে কি লেখা যায়, ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাই না? আচ্ছা, সো এখন এই এই অ্যানসার গুলো তো আমি নিজেই বলে দিচ্ছি। তো তুমি ভি আউট যে ভোল্টেজ আউট যেটা, এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? IT into R2. IT into R2 কেন, বিকজ এই যে R2 নামের যে রেজিস্টরটা আছে তার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা যেহেতু একটা সিরিজ সার্কিট তো কারেন্ট তো সব জায়গায় সেম, তাই না? তো তাহলে তার ভিতরে কারেন্ট যাচ্ছে কত, আইটি অ্যামাউন্ট অফ কারেন্ট, যে টোটাল কারেন্ট। আর রেজিস্টর, এই রেজিস্টরটার রেজিস্ট্যান্স কত, R2। তো এখান থেকে আমরা আইটিটাকে সাবজেক্ট করতে পারি না নাকি, IT is equal to this, রাইট? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা দুই ভাবে টোটাল কারেন্টটা বের করছি বিকজ এই দুইটা দিয়ে আমরা একটা ফর্মুলা ডেরাইভ করব, যে ফর্মুলাটা আমরা রেডিমেড ইউজ করতে পারি পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের জন্য। রেডিমেড একটা ফর্মুলা আছে, ওই জিনিসটা ইউজ করব। তো এটা ডেরাইভেশনের জন্য এই কাজটা করতেছি, বাট স্টেপস গুলাতে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? No. ওকে, সো এখন দেখো টোটাল কারেন্ট তো দোনোটা সেম নাকি, আইটি আইটি ইকুয়াল বলা যায় না? তো আইটি আইটি যদি ইকুয়াল বলা যায় তো আমরা কি এমন লিখতে পারি, সো ভি আউট বাই R2 ইজ ইকুয়াল টু ভি ইন ডিভাইডেড বাই R1 প্লাস R2, এমন বলতে পারি প্রভা? তো তাহলে আমরা কি বলতেছিলাম, আমরা কোন কম্পোনেন্টটা নিয়ে বা কোন ভোল্টেজটা নিয়ে ইন্টারেস্টেড, আউটপুট ভোল্টেজটা নিয়ে ইন্টারেস্টেড, তাই না? ভি আউট এর ভ্যালুটা কত, এইটা হলো আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্ন, বিকজ এইটাই কি, এইটাই হলো আমাদের ডিজায়ার্ড ভোল্টেজ, যে আমাদের কম্পোনেন্টের অ্যাকচুয়ালি যত ভোল্টেজ লাগবে ওইটাই কোনটা, ভি আউটপুটটা, ঠিক আছে? সো তাহলে ভি আউট এর ভ্যালুটা কত ওইটাই আমরা বের করব। তো তাহলে ভি আউটটাকে সাবজেক্ট করলে কি আসে দেখো তো, ভি আউট ইজ ইকুয়াল টু হোয়াট, R2 divided by R1 plus R2 into V in, এমন লেখা যায় না রাইসা? R2 divided by total resistance into total যে ইনপুট ভোল্টেজটা দেওয়া হচ্ছে। ওকে, সো দিস ইজ আ formula that can be used directly in calculations, যে potential divider circuit related question আসলে পরে
এই ফর্মুলাটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, যেটা আমরা একটু পরেই স্টুডেন্ট বুকে যখন যাব স্টুডেন্ট বুক থেকে পড়বো। ওকে, তো এতটুকু ডেরাইভেশনটা নিয়ে এন্ড পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে যে কথা বললাম, সে বেসিক্যালি কাজটা কি করবে? প্রথমে যে জিজ্ঞাসা করছি, পটেনশিয়াল ডিভাইডার মানে হলো সে ভোল্টেজকে ডিভাইড করবে। কিভাবে? ইন আ কনভিনিয়েন্ট ওয়ে। কোন ওয়েটা কনভিনিয়েন্ট? আমাদের যত ভোল্টেজ লাগবে, মানে কি আমরা তো আর ইলেকট্রিসিটিতে চলি না, আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্ট যেই ইলেকট্রিক্যাল ভোল্টেজ ডিমান্ড করে তাকে যেন ঠিক ততটুকুই দেওয়া হয়, এর থেকে বেশি যেন না দেওয়া হয় বা এর থেকে কম যেন না দেওয়া হয়। বিকজ বেশি বা কম দিলে পরে কি হইতে পারে, আমাদের কম্পোনেন্টটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো ওই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা কি করি, এরকম পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কাজগুলা করি। অলরাইট, তো তাহলে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট মেইনলি কি কাজ করবে? পটেনশিয়াল ডিভাইডার সার্কিট ভোল্টেজটাকে ডিভাইড করবে, তাহলে যেন কি করতে পারে, আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটা অপটিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ পায়। এইটাই হলো আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কাজ। ওকে, তো পটেনশিয়াল ডিভাইডারের মেইন কাজগুলা কেমন কি, ওইটা আমরা স্টুডেন্ট বুক থেকে দেখবো একটু পরে। বাট একটু পরে আমাদের এখন নামাজ ব্রেক আসবে, সো আমরা সবাই 7টা বাজে আবার ক্লাসটা রিজয়েন করি, ঠিক আছে? আজান কয়েক জায়গায় আস্তে আস্তে দিতেছে, একটু পরে আমরা স্টুডেন্ট বুকে যাব। সো মাঝপথে বন্ধ না করে নামাজ ব্রেকের পর 7টা বাজে আবার রিজিউম করব, ঠিক আছে? তো সবাই 7টা বাজে আবার জয়েন করে ফেলো। তো তোমরা যে লাস্ট ক্লাসে এক্সাম দিলা, কেমন হয়েছে এমসিকিউ টেস্ট? সব শেষ করতে পারি নাই ভাইয়া। কেন? এক্সপ্লেনেশন বেশি বড় করে লিখতে গেছো? হ্যাঁ, লিখছি আমি, তারপর তাকে দেখি টাইম অলরেডি শেষ হয়ে যেতেছে। তো এইটাই যে তোমার টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। এখানের মধ্যে কি এক্সপ্লেনেশনটা তো এক্সট্রা করে চাইছি, এমসিকিউর জন্য তো নরমালি এরকম লাগে না, কিন্তু এক্সপ্লেনেশন গুলাও যে দিবা, তোমার নিজের লজিকটা যত কম ওয়ার্ডস এ যত সুন্দর করে বুঝাইতে পারবা তত বেটার আর কি, বুঝতে পারছো? সো এরকম এই এক্সামের মধ্যে দেখবা যে কিভাবে কি করা যায়। এই এক্সামে তোমাদের ব্যাচের আগে যারা এস শুরু করছে ওদের তো টেস্ট কেমন ছিল? লাবিবা 90/90 পাইছে, জাবের 88, জেরিন 88, সাইমা 89। সাইমা যে কি কান্দা কানছে, ওরে প্রতিটা দিন পচায় যে ফিজিক্সে তো একবার ফুল মার্কস পায় দেখাইতে পারলা না। আনিসার হবে নাকি ফুল এটার মার্কস? জন্যই কান্না করে ওই, কি? মানে ওই যে এটার জন্যই কান্না করে। আরে ওরে প্রতিটা দিনই জ্বালায় ও। আগে তো ফিজিক্স যেখানে পড়তো ওখানে তো ফুল মার্কস পাইতো কিছু না পড়ে টা পড়ে, এরপর বলে যে হ্যাঁ তোমার ফুল মার্কস ফিজিক্স টিচার তো সবসময় ফুল মার্কস দিয়ে দেয়, এখানেই হবে একবার ফুল মার্কস পায়ে দেখাও এমন এমন। এরপরে যে কান্নাকাটি করে যে আমি বলে ওরে জ্বালাই মার্কস নিয়ে ফটো দিই। আনিসার হবে নাকি ফুল মার্কস এই টেস্টে? জানি না, ওকে, দেখা যাবে খাতা চেক হয়ে গেলেই, সমস্যা নাই। ওকে, সো তাহলে আমরা পটেনশিয়াল ডিভাইডারের পড়াগুলা স্টুডেন্ট বুকে কিভাবে কি লেখা আছে ওটা দেখি। তো পটেনশিয়াল ডিভাইডার্স কি কি শিখবো এখান থেকে? ডেসক্রাইব এন্ড এক্সপ্লেইন পটেনশিয়াল ডিভাইডার সার্কিটস, মেক ক্যালকুলেশনস ইন পটেনশিয়াল ডিভাইডার সার্কিটস, এক্সপ্লেইন ইউজেস ফর পটেনশিয়াল ডিভাইডার সার্কিটস। আচ্ছা, তো আজকে আমরা মেইনলি এই দুইটা জিনিস দেখবো, দেন ইউজ গুলা নিয়ে এন্ড ক্যালকুলেশনেরও বাকি হাফটুকু আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে আমরা দেখি কতটুকু কভার করা যায়। ফার্স্ট অফ অল পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের এক্সপ্লেনেশন এন্ড ডেসক্রিপশন কি আছে দেখো। We have seen that all the voltage supplied by EMFs in circuit loop must be used by the components as the potential difference at other points around the circuit loop. তো তার মানে কি, ইএমএফ যত রাইজ করবে পটেনশিয়াল ডিফারেন্স তত ফল করতে হবে, তাই না? যে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করবে বাকি কম্পোনেন্টদেরকে ওই ভোল্টেজটা যেভাবেই হোক ইউজ আপ করতে হবে। যদি একাই একটা কম্পোনেন্ট থাকে সে পুরাই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাবে, যদি দুইটা কম্পোনেন্ট থাকে দেন নিজেদের মধ্যে শেয়ার হবে। কিভাবে শেয়ার হবে? তাদের রেজিস্ট্যান্সের রেশিওতে। তিনটা কম্পোনেন্ট থাকলে তাদের তিনজনের রেশিওতে, চারটা কম্পোনেন্ট থাকলে তাদের রেশিওতে, এমন ভাবে। তো বলতেছে কি
the way that the voltage splits up is in proportion to the resistances of the components in the circuit loop. মাত্র যেটা বললাম রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হয়, as shown in figure B. কেমন দেখাইছে এখানে দেখো। এখানের জন্য কাজটা কি, টোটাল ভোল্টেজ সাপ্লাই করতেছে হলো 6 ভোল্ট, এইখানে একটা 10 ওহমের রেজিস্টর আছে, একটা 20 ওহমের রেজিস্টর আছে। তো এখন এখানের মধ্যে কি করতেছে, 10 ওহমের রেজিস্টরটা 2 ভোল্ট পাচ্ছে, 20 ওহমের রেজিস্টরটা 4 ভোল্ট পাচ্ছে। সো দুইজন মিলে কি করলো, পাওয়ার সাপ্লাইয়ের থেকে পাওয়া 6 ভোল্ট যে ইএমএফটা পেয়েছিল ওইটাকে নিজেদের মধ্যে শেয়ার করে নিছে। কিভাবে, রেশিও হলো 1:2, তো ভোল্টেজটাও কত, রেশিও 1:2, তাই না? তো এইভাবে করে কাজটা হয়েছে যে রেজিস্ট্যান্সের রেশিওতে ভোল্টেজটা ডিভাইড হয়। তো এখানের মধ্যে দেখি তারা কি বলে, the voltages across the two resistors must add up to 6, যেটা বললাম 4 + 2 6. The 20 ohm resistor has twice the resistance, so সে কি করবে, so takes twice the voltage of the 10 ohm resistor. এইটাই হলো আমাদের মেইন কনসেপ্ট অফ পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। কি হচ্ছে, ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে এমন টাইপের ব্যাপার। এখন ভোল্টেজটা তো যেমনি ইচ্ছে অমনি ডিভাইড করলে হবে না, আমাদের কি করা লাগবে, যেটা বলছি আমাদের তো স্পেসিফিক একটা ইন্টেনশন থাকে। আমরা তো ইলেকট্রিসিটি নিয়ে শুধু খেলাখেলি করি না, আমরা ইলেকট্রিসিটি নিয়ে করিটা কি, উই সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি টু আ সার্টেন কম্পোনেন্ট অর অ্যাপ্লায়েন্স, তাহলে যেন সে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য কোনো কনভিনিয়েন্ট ফর্মে কনভার্ট করে দেয়। লাইক আমরা ফ্যানকে ইলেকট্রিক্যাল এনার্জি কেন দেই, সে যেন আমাদেরকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দেয়, তাহলে যেন আমরা বাতাস খেতে পারি। দেন লাইটকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কেন দেই, তাহলে যেন সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করে, তখন যেন আমরা দেখতে পাই, তাই না? তো এরকম প্রত্যেকটা জিনিসের কি ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে সে ওইটাকে কি করে দেয়, কম্পোনেন্টের কাজটা কি, দে কনভার্ট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু আদার ফর্মস দ্যাট আর ইউজফুল টু আস। সো এমন হলো ব্যাপার। তো এখানের মধ্যে বলতেছে এটা কি, দেখো আমরা এই ডায়াগ্রামে ক্যাপশনের পড়াটা লেখাটা পড়ে ফেলি। কি বলতেছে, ফিগার বি, all of the 6 volts supplied by the battery must be used up by the resistors. The total PD 6 volt is split into 2 volt and 4 volt in proportion to their resistances. Ammeter তো কোনো রেজিস্ট্যান্স নাই, তো তাহলে তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ নাই, যে অ্যামিটার গুলোর কোনো রেজিস্ট্যান্স নাই, তো তাহলে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো 0, শুধু রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্টের অ্যাক্রসে কি হবে, ভোল্টেজ ডিভাইড হবে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, Ohm's law explains why the voltage is split in the proportion to the resistance. কিভাবে, সিরিজ সার্কিটে তো কারেন্ট ফিক্সড, তাই না? সো V is equal to IR, তো কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, তো এখন যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম, নাকি? তো এই কথাটাই তার এখানের মধ্যে বলবে। লেটস সি কি বলতেছে। In more general terms, as R1 for the 10 ohm resistor and R2 for the corresponding PDs, যে R1 এর অ্যাক্রসে PD হলো V1, R2 এর অ্যাক্রসে PD হলো V2। তো বলতেছে this will make the calculation valid for all resistances and calculating the current through each one gives us this: I1 is equal to V1 by R1, I2 is equal to V2 by R2। এখন I1 আর I2 তো সমান সমান, তাই না? সিরিজ সার্কিটে তো কারেন্ট সেম, সো তাহলে V1 by R1 is equal to V2 by R2। এই যে V1 by R1 is equal to V2 by R2, সো ক্রস মাল্টিপ্লিকেশন করে তারা কি নিয়ে আসছে দেখো, V1 by V2 is equal to R1 by R2, মানে কি ভোল্টেজের রেশিও is equal to রেজিস্ট্যান্সের রেশিও। সো আমরা যত কিছুই আসলে ও লেভেলস থেকে বলো যেগুলো পড়ে আসছে সবকিছুই আমাদের এরকম ম্যাথমেটিক্যাল লজিক আছে, যার জন্য ওইগুলো আমরা ফার্স্টে জেনারেল রুল হিসেবে সেটআপ করে পড়ালেখা করে ফেলছি। সো এইগুলা বুঝতে আমাদের এখন কোনো রকমের প্রবলেম হওয়া উচিত না। ওকে, তো বলতেছে এটা কি, বলতেছে এখানের মধ্যে সো দ্য ভোল্টেজ ইজ স্প্লিট ইন দ্য সেম প্রপোর্শন অ্যাজ দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সেস অফ এনি ভ্যালু অফ রেজিস্ট্যান্স। তো দুইটা রেজিস্টর আছে, তাদের রেজিস্ট্যান্সের রেশিও যেমন, ভোল্টেজ গুলা তাদের মধ্যে অমন ভাবেই রেশিওতে ডিভাইড হবে, ঠিক আছে? তো সরি, তো বলতেছে কি this means that for a known EMF supply, so তাহলে EMF যদি আমাদের ফিক্সড থাকে, সো কি হবে, we can use
carefully chosen resistance to share the voltage and provide a specific value of PD on one component. এই যে আমাদের মেইন কাজে আসছে, কি কাজ? আমরা এই কথা দিয়ে তো আমাদের আজকের লেকচারটা শুরু করছিলাম যে আমাদের এক একটা অ্যাপ্লায়েন্সের তো কি আছে, স্পেসিফিক ডিমান্ড আছে, তাই না? যে আমার একদম স্পেসিফিক্যালি এত ভোল্টেজই লাগবে, এর থেকে বেশি বা কম আমাকে দিবা না। তো তাহলে কি আমাদের যার যতটুকু ডিমান্ড তাকে ততটুকু সাপ্লাই দিতে হবে। সো হোয়াট ডু উই হ্যাভ টু ডু, আমাদের ওরকম ভোল্টেজটাকে ম্যানিপুলেট করতে পারতে হবে, তাহলে যেন যার যত ভোল্টেজ তাকে যেন ঠিক ততটুকুই দেওয়া যায়, বাকি এক্সট্রা যেটুকু থাকবে ওটা কি করব, অন্য একটা রেজিস্টরের অ্যাক্রসে ইউজ আপ করে ফেলবো। সো দেখো গ্রিন কালার দিয়ে মার্ক করা এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কি বলতেছে যে ইফ উই দেন অলসো রিমেম্বার দ্যাট all parallel branches in a circuit must have the same voltage. আমরা জানি না দুইটা কম্পোনেন্ট যদি প্যারালেলে থাকে তাদের কি হবে, ভোল্টেজ সেম হবে নাকি কাবিও? তো এখন এখানের মধ্যে কাজটা কি, then any branch we set up in parallel with that specific PD will also have the same voltage. So এই হলো আমাদের মজার খেলাটা শুরু। কি হবে, আমরা এই যে একটা জেনারেল সার্কিট ডায়াগ্রাম আঁকছিলাম, কিসের জন্য? বলছিলাম যে আউটপুট ভোল্টেজটা হলো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, তাই না? এটা আসলে কেন আউটপুট ভোল্টেজটা পয়েন্ট অফ ইন্টারেস্ট? ফর দিস রিজন, ইফ উই ডু সামথিং লাইক দিস, কেমন আমরা যদি এটা করি, এখন এই R2 এর অ্যাক্রসে আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটাকে যদি লাগাই, তো তখন কি হবে, R2 যত ভোল্টেজ পাবে আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটা তত ভোল্টেজ পাবে না, যে তার অ্যাকচুয়ালি যত ভোল্টেজ দরকার ওইটা আমরা তাকে স্পেসিফিক্যালি সাপ্লাই করতেছি। ব্যাপারটা বুঝতে পারলা কি বললাম? যে আমরা ফার্স্টে কি করব, এখানে আমি আরেকবার নতুন করে সার্কিটটা এঁকে দেখাই, তাহলে পরে আরো তাড়াতাড়ি বুঝতে পারবা। সো এই এখন আমরা কাজটা কি করব, আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটা এখানে অ্যাড করব, কার প্যারালেলে? ভেরিয়েবল রেজিস্টরের প্যারালেলে। কেন? বিকজ ভেরিয়েবল রেজিস্টরের তো আমরা রেজিস্ট্যান্স আপ ডাউন করতে পারি। সো তাহলে সেই কাকে ম্যানিপুলেট করবে, আউটপুট ভোল্টেজটাকে ম্যানিপুলেট করবে নাকি, ভি আউট। সো তাহলে এইটার জন্য যত ভোল্টেজ আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টের অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালু কি হবে, সেম হবে না আনিসা? Yes, bro. তো তাহলে এই কাজটার কথাই তারা বলতেছে, যেটা আমরা যদি আরেকবার করে দেখি এন্ড পরে তারা কি বলতেছে ওইসব দেখবো, তাহলে বুঝতে পারবো। তো দেখো কি বলতেছে, ফার্স্ট অফ অল আমরা কি করব, উই উইল ম্যানিপুলেট দা রেশিও এট হুইচ দা ভোল্টেজেস আর বিং ডিভাইডেড। ম্যানিপুলেশন করলাম, এখন আমাদের তো ডিজায়ার্ড ভোল্টেজ একটা সার্টেন কম্পোনেন্টের অ্যাক্রসে পাইছি নাকি, এই যে আমরা প্রথমে ম্যানিপুলেট করলাম দেন কি পাইছি, এই ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে আমাদের ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজ পেয়ে গেছি। এখন এই ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজ কার লাগবে, আমাদের যেই কম্পোনেন্টকে চালাইতে চাই তার লাগবে। সো তাহলে এখন এই ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে যদি আমরা আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটা অ্যাড করে দেই, হোয়াট উইল হ্যাপেন, দ্য ডিজায়ার্ড কম্পোনেন্ট উইল রিসিভ দ্য অপটিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ দ্যাট ইট নিডস টু অপারেট প্রপারলি, তাই না? কাবিও বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ ভাইয়া। তো এই কথাটা এখানের মধ্যে কি বলতেছে দেখো, সো we can set up a circuit to provide an exactly chosen value of voltage to the parallel branch। এই যে কথাটা এখানের মধ্যে বলছি বারবার করে, using variable resistors this setup can be used to provide whatever voltage we choose। so variable resistor ইউজ করে কি করা যায়, আমাদের যত মন চায় তত ভোল্টেজ আমরা কি করতে পারবো, সাপ্লাই করতে পারবো। This can be particularly useful if our EMF source is fixed value। যেটা বললাম যে পাওয়ার সাপ্লাই তো ফিক্সড একটা ভোল্টেজ দেয়, কিন্তু আমাদের তো পুরো পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা দরকার নাই, যতটুকু দরকার ততটুকুই নিব। সো তাহলে এই যে বলতেছে which can only supply say 6 ভোল্ট, যে পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট দিতে পারে কিন্তু আমাদের লাগবে কম, তো যতটুকু লাগবে ততটুকু আমরা কি করব, ভেরিয়েবল রেজিস্টর দিয়ে ম্যানিপুলেট করে করে নিজেদের অ্যাক্রসে নিয়ে নিলাম। দেন আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটা কানেক্ট করলে সে কি করতে পারবে, সেফলি
ইলেকট্রিসিটি নিয়ে চলতে পারবে। ওকে, তো এই পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের মেইন কনসেপ্টটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, এখন দেখো এই হলো কাজ। কি করে এখানে তারা অপোজিট এন্ডে অ্যাড করছে, যে কোনোটা করতে পারো। আমরা যে এই যে সরি তুমি এমন করতে পারো, কি কাজ, লেটস সি, এইটাকে ভেরিয়েবল রেজিস্টার নিলা, আর ওখানে হলো একটা কোন উপরের কোন ডায়াগ্রামটায় প্রভা? স্টুডেন্ট বুকে। এটাই তো আমাদের উপরের ডায়াগ্রামটা স্টুডেন্ট বুকে। আচ্ছা, স্টুডেন্ট বুকে প্রথমে আমাদেরকে এটা শিখাইছে যে পটেনশিয়াল ডিভাইডার মেইন কাজটা কি, যে ভোল্টেজ ডিভিশন মানে হলো পটেনশিয়াল ডিভাইডার। দেন বলছে কনভিনিয়েন্ট ওয়েটা কি, যে ফিক্সড রেজিস্টার দিয়ে তো আমরা যত মন চায় তত ভোল্টেজ আমরা অলওয়েজ দিতে পারবো না, তো এর জন্য ভেরিয়েবল রেজিস্টার ইউজ করাটা হলো আমাদের মেইন দরকার, এই কথাটা বলছে। এর জন্য পরের থেকে ভেরিয়েবল রেজিস্টার ইউজ করা শুরু করছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এখন এখানের জন্য দেখো কি বলতেছে, যে adjusting the variable resistor alters the proportion of voltage it takes. So the PD that is left for the resistance wire can be varied to any value we choose. So তাহলে ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স আমরা যদি বাড়াই কমাই, তো তখন কি হবে, আমরা রেজিস্ট্যান্সের রেশিও গুলাকে কি করতেছি, ম্যানিপুলেট করতেছি না, রেজিস্ট্যান্সের রেশিও গুলাকে আমরা বাড়াইতেছি কমাইতেছি। সাপোজ আমি কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা বুঝতে পারবা আস্তে আস্তে। দেখো, পাওয়ার সাপ্লাই করে 6 ভোল্ট। ওকে, পাওয়ার সাপ্লাই করে 6 ভোল্ট। সো আমরা এখন কাজটা কি করব, মনে করো এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ। ওকে, এখন সাপোজ আমরা এটা চাই, এটা হলো একটা ফিক্সড রেজিস্টর না, ভোল্ট মিটার যার একরসে লাগানো, তো মনে করো তার রেজিস্ট্যান্স হলো 10 ওহম। ওকে আনিসা, তার রেজিস্ট্যান্স হলো 10 ওহম। নাও আই নিড টু ডু সামথিং। কি করতে চাই, আই ওয়ান্ট ভি আউট টু বি ইকুয়াল টু 3 ওহম। সরি, ভোল্টেজ বলে 3 ওহম, মানে মাথা মুথা গেছে। ওকে, ভোল্টেজ আমি চাই কত, 3 ভোল্ট। ঠিক আছে, এখন আমি ভেরিয়েবল রেজিস্টার দিয়ে কি করব বলো তো আনিসা, ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্সটাকে কত বানাবো? মানে ভেরিয়েবল রেজিস্টার 3 ভোল্ট ইউজ করব। বুঝি নাই। ভেরিয়েবল রেজিস্টার 3 ভোল্ট ইউজ করব। ভেরিয়েবল রেজিস্টারটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স বাড়ায় বাড়ায় বা কমায় কমায় কি করব, ফিক্সড রেজিস্টারের সমান আনবো, তাই না? সো 10 ওহম যদি হয়, তো তখন কি করবে, দোনোজন ইকুয়ালি ভোল্টেজটা ডিভাইড করবে। সো আমাদের ভি আউটপুটটা কত হবে, ভি আউটপুটটা 3 ভোল্ট হবে। এখন মনে করো আমাদের ভেরিয়েবল রেজিস্টারটা 10 ওহমে আছে, কিন্তু আমাদের এখন ভোল্টেজ আউটপুট চাই 4 ভোল্ট। ভোল্টেজ কত চাই এখন, 4 ভোল্ট দরকার। তো এখন আমি ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স বাড়াবো নাকি কমাবো? বাড়াবো। না, ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে কম লাগবে আর ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে বেশি লাগবে না। দেখো টোটাল ভোল্টেজ দেখাবিও, টোটাল ভোল্টেজ হলো 6, তাই না? টোটাল ভোল্টেজ 6, আর এই 6 ভোল্টের মধ্যে 4 ভোল্টই কার লাগবে, আউটপুটে লাগবে। সো তার মানে বাকিটুকু রিমেইনিং কত থাকে, 2 ভোল্ট। তো ওই 2 ভোল্ট যাবে ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে। সো তাহলে ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্সটাকে কি করতে হবে, কমায় দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এই কথাটা বলছি। ওকে, সো এইভাবে করে করে আমাদের ডিসিশন নেওয়া লাগবে। তো আমরা কি করব, এখানের মধ্যে 5 ওহমে নিয়ে আসবো, তখন কি হবে, সুন্দর মতো আউটপুট ভোল্টেজটা 4 ভোল্ট হবে। গেল,
এখন ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স আছে 5 ওহম। আমার এখন আউটপুট ভোল্টেজ মনে করো আমি চাইলাম 1 ভোল্ট, ঠিক আছে? আমরা আউটপুট ভোল্টেজ লাগবে হলো 1 ভোল্ট। এখন আমি কাজটা কি করব ফারাবি? ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্সটাকে বাড়াবো নাকি কমাবো, কত ভ্যালুতে নিব? স্যার ইয়ে ভি আউটটা কি আমরা বাড়াইতে চাচ্ছি? না, ভি আউট আগে ছিল তো, এই যে রেজিস্ট্যান্স গুলা কারেন্টলি এরকম যে ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স তো 10 ওহম, এটা সবসময় 10 থাকবে। ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা আমরা বাড়ায় বা কমায় আউটপুট ভোল্টেজটাকে 1 ভোল্ট বানাইতে চাই। সো তাহলে এটার জন্য ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা কি করব, কততে নিব? স্যার 20 তে নিব। 20 তে নিলে হবে? 20 তে নিলে পুরোপুরি হবে না। 20 তে নিলে কি হয় দেখো, সে পাবে 4 ভোল্ট, সে পাবে কত 2 ভোল্ট, তাই না? কিন্তু আমাদের তো আউটপুট লাগবে কত 1 ভোল্ট। সো আউটপুটটা 1 ভোল্টে নেওয়ার জন্য হোয়াট ক্যান উই ডু? 10 ওহম নিতে হবে। কত? 10 10 এ নিলেও তো হবে না, 10 এ তো 3 ভোল্ট 3 ভোল্টে ডিভাইড হবে, সে পাবে 3, সে পাবে 3। এটা চিন্তা করে বলবা যে ভোল্টেজের রেশিও রেজিস্ট্যান্সের রেশিও সমান বলছি না? তো এখন তুমি দেখবা যে এখানে আমাদের রেশিওটা কত হবে, 5:1 হইতে হবে। তো তাহলে আমাদের ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্সটা কত হওয়া লাগবে, 50 হওয়া লাগবে না? জি। ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স যদি 50 হয় তাহলে পরে রেজিস্ট্যান্সের রেশিও হবে 5:1। সো তখন ভোল্টেজের রেশিওটাও কত হবে, 5:1 হবে। বুঝতে পারছো? এগুলো অ্যাকচুয়ালি আমাদের এইখানে বুঝার মেইন দরকারটা কি, বুঝার মেইন দরকারটা হলো যে দেয়ার ইজ আ সার্টেন সার্কিট কল্ড পটেনশিয়াল ডিভাইডার সার্কিট, যাকে দিয়ে কি করতে পারি, আমরা ভোল্টেজটাকে ম্যানিপুলেট করতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি অ্যাজ আওয়ার ডিমান্ড। ওকে, তোমাদের জাস্ট মেইনলি বোঝা লাগবে যে দিস ইজ পসিবল ইউজিং হোয়াট, এমন একটা ভেরিয়েবল রেজিস্টর ইউজ করে কি করা যাবে, রেজিস্ট্যান্সের রেশিওটাকে আমরা কি করতে পারতেছি, বারবার চেঞ্জ করতে পারতেছি। প্রথমে রেজিস্ট্যান্সের রেশিও ছিল 1:1, এরপর রেজিস্ট্যান্সের রেশিও ছিল 1:2, সরি 1:2, এরপর রেজিস্ট্যান্সের রেশিও আমাদের কত ছিল, এরপর রেজিস্ট্যান্সের রেশিও ছিল মনে করো আমাদের 2:1, এরপর আমরা বানাইলাম 5:1। সো আমরা কি করতে পারতেছি, the ratio of the resistances এগুলাকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছি। কি করে, আমরা কি ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্সে হাত দিচ্ছি? না, ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স ফিক্সড আছে। কাকে চেঞ্জ করতেছি, শুধু ভেরিয়েবল রেজিস্টরটাকে। সো এইটাই হলো আমাদের মেইন পয়েন্ট, যে আমরা অ্যাকচুয়ালি পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কিভাবে ইউজ করি। এই কথাটা যদি আমরা আরেকবার দেখি, খেয়াল করো, বলতেছে এই যে অ্যাডজাস্টিং দ্য ভেরিয়েবল রেজিস্টার কি করবে, অল্টারস দ্য প্রপোর্শন অফ ভোল্টেজ ইট টেকস, মানে এই যে আমরা রেজিস্ট্যান্সের রেশিওটাকে ম্যানিপুলেট করতে পারি। হাউ? and so the pv that is left for the resistance where can be varied to any value we choose, যে এই যে আমাদের ডিজায়ার্ড ভোল্টেজের ভ্যালুটা, যে ভোল্টেজ আউটপুটটা কত করতে চাই, ওরকম ভাবে আমরা কি করতে পারবো, ভেরিয়েবল রেজিস্টর দিয়ে রেজিস্ট্যান্স আপ ডাউন করে রেশিও গুলাকে ম্যানিপুলেট করতে পারবো। প্রভা কি বুঝতে পারছো ব্যাপারগুলা কি কি বললাম? হ্যাঁ বুঝছি। ওকে, সো আমরা যদি এখানে নিচে সেকশনে কি কি বলতেছে আমরা যদি দেখি, ইন সেকশন 4a3 কি বলতেছে, we saw graphs for current against potential difference for various component। ওই যে আমরা আইভি গ্রাফ দেখছিলাম না, আইভি ক্যারেক্টারিস্টিক্স গুলি। তো বলতেছে কি, in order to undertake the investigation to produce this data a potential divider circuit could be used। এই যে আমরা আইভি গ্রাফ যে দেখছিলাম, how was the data acquired, যে আমাদের তো আইভি গ্রাফের জন্য একটা গ্রাফ আঁকার জন্য কি লাগবে আনিসা, অনেকগুলা ডিফারেন্ট রিডিং নেওয়া লাগবে। আমরা জাস্ট একটা সিঙ্গেল রিডিং নিয়ে কি কখনো গ্রাফ আঁকি না, আমরা কি করি মাল্টিপল রিডিংস নেই। সো তাহলে এই যে মাল্টিপল রিডিংস, একবার ভোল্টেজ এত, একবার ভোল্টেজ এত, একবার ভোল্টেজ এত, একবার ভোল্টেজ এত, সো এরকম ভোল্টেজ গুলাকে আমরা ম্যানিপুলেট করছিলাম কিভাবে,
দিস ইজ অ্যাকচুয়ালি পসিবল ইউজিং হোয়াট, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। তো এই কথা বলতেছে যে ওই যে আইভি গ্রাফ গুলো যা দেখছিলাম তাদের ডেটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যাকোয়ার করা যায়, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট ইউজ করে অ্যাকোয়ার করা যায়। বুঝতে পারছো? যে এই হলো আমাদের ভেরিয়েবল রেজিস্টারটা থাকবে, আর এইখানে আমরা কি করব, যেই কম্পোনেন্টের আইভি গ্রাফ প্রডিউস করতে চাই তাকে অ্যাড করব, দেন ভেরিয়েবল রেজিস্টার দিয়ে রেজিস্ট্যান্স বাড়ায় কমায় দেন কারেন্ট আর ভোল্টেজের রিডিং গুলা নিয়ে গ্রাফ প্লট করতে পারবো। বুঝতে পারছো? এইখানের মধ্যে কি বলতেছে আমরা যদি দেখি, ফিগার সি shows a piece of resistance wire for which the current and voltage can be measured. So বলতেছে if the variable resistor is set to a high resistance, যে variable resistor resistance যদি অনেক হাই এ সেট করা হয় তো তার মানে কি তার অ্যাক্রসে বেশি ভোল্টেজ চলে যাবে, তো রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে ভোল্টেজ পাবে কম। তো এই জিনিসটা বলতেছে যে দেন ইট উইল হ্যাভ আ হাই পটেনশিয়াল ডিফারেন্স, যে ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স যদি অনেক হাইতে সেট করা হয় তো তখন সে অনেক হাই ভোল্টেজ পাবে। and only a small voltage will be left for the test wire, যে রেজিস্ট্যান্স ওয়্যারের জন্য অল্প একটু ভোল্টেজ পাবে because of the ratio in resistances. তো এখন বলতেছে কি আমরা যদি রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে ভোল্টেজ বাড়াইতে চাই কি করতে হবে আনিসা? ইনিশিয়ালি তো কি আছে, ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স অনেক হাই, তো এর জন্য সে বেশি ভোল্টেজ পাচ্ছে, রেজিস্ট্যান্স ওয়্যার ভোল্টেজ পাচ্ছে না, অনেক কম পাচ্ছে। তো এখন রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে ভোল্টেজ আমরা বাড়াইতে চাই, কি করা লাগবে? ভেরিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্স কমিয়ে দিতে হবে। ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স কমাই দিব, একদম সিম্পল কথা। তো এই জিনিসটাই তো বলতেছে বাই ডিক্রিজিং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভেরিয়েবল রেজিস্টার the PD across the test wire will increase. We can then adjust the variable resistor to set the values of PD on the test wire to choose to those we need for the IV plot. তো ওই IV characteristics কোন কোন কম্পোনেন্টের জন্য কিভাবে বের করা যায়, এটার জন্য কি ইউজ করা যায়, we can simply use a variable resistor in a potential divider circuit, তাহলে যেন কি করতে পারি নিজের মন মতো ভোল্টেজ আর কারেন্টের রিডিং গুলা রিড করতে পারি। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এরিক বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই। ওকে, সো এখন মাত্র আমরা যে একটা ডেরিভেশন করে আসছিলাম না, যে ভি আউট ইজ ইকুয়াল টু R2 বাই R1 প্লাস R2 ইনটু ভি ইন, তো ওই ডেরিভেশনটা তারা এখানের মধ্যে দেখাবে। দেখো কি বলতেছে, দা পটেনশিয়াল ডিভাইডার ইকুয়েশন, যে এটা বলছি না যে আমরা রেডিলি অর ম্যাথসে আমাদের এটা ডিরেক্টলি ইউজ করতে পারবো, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট রিলেটেড ম্যাথ আসলে। বলতেছে কি দেখো, as the PD in a potential divider circuit is split in proportion to the ratio of the কি বলে to the resistance of the components, we can calculate the PD across them mathematically. কিভাবে? টোটাল ভোল্টেজ হলো V in, এই যে ইনপুট ভোল্টেজটা হলো V in যেটা হলো 12 ভোল্টস, PD across resistor 1 V1, PD across resistor 2 V out, যেটা আউটপুট PD, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, যে R2 এর across এ যে ভোল্টেজটা ওইটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। সো বলতেছে কি in the circuit diagram for figure D we have the general terminology for the values used in the calculation of a potential divider circuit. কি কি? V out মানে আউটপুট ভোল্টেজ যেটা আমরা চাই, R1 R2 যে দুইটা রেজিস্টর ইউজ করা হয়েছে তাদের রেজিস্ট্যান্স, এন্ড V in যে টোটাল যে ভোল্টেজটা ইনপুট দেওয়া হয়েছে। বলতেছে ইউজিং দিস we can calculate the PD across the component of interest. Component of interest জেনারেলি কে? Component of interest হলো R2, okay, which is usually drawn as the second resistance R2, এখানেও তারা বলে দিছে। তো using the potential divider equation, this is the equation যেটা derivation একটু আগে আমরা দেখে আসছি নোটপ্যাডে, কি V out, that is the output voltage or the desired voltage, is equal to what? Input voltage into R2 divided by R1 plus R2, ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? রাফিন বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন এখানে একটা ছোট এক্সাম্পল ক্যালকুলেশন দেখাইছে, কি জিনিস
এখানে তো আমাদের কি দেওয়া আছে, ইনপুট ভোল্টেজের ভ্যালু, R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু দেওয়া, তো বললো যে এই ইকুয়েশন ইউজ করে তুমি আউটপুট ভোল্টেজের ভ্যালুটা বের করে দেখাও। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ কত হয় এটা দেখাও। সো ইউজিং the values in figure D we can find the PD across resistor R2. so তাহলে ইনপুট ভোল্টেজ হলো 12, R2 হলো 500, R1 হলো 100, R2 হলো 500, so তাহলে এটা করলে পরে কত আসে, the output voltage V out comes out to be what, 10 volt. তো এখানের মধ্যে আবার ওই এক্সাম হিন্টের মধ্যে সেম কথা, যে এই ওয়ার্ড এক্সাম্পল গুলিতে যেমন লেআউট দেখানো, এরকম লেআউটই যদি তুমি কি করো এক্সামে ফলো করো, সো তাহলে ইউ উইল রিমেইন সেফ, যে তোমার কোনো মার্কস কাটা যাওয়ার সুযোগ নাই। যে কি বলতেছে, note that the steps and layout of the solution is what in this work example is suitable for questions on finding the PD across the resistor in an exam. Okay, তো এতটুকু ছিল আমাদের ফার্স্ট অফ অল আজকের ক্লাসের ডিসকাশন। তোমাদের নেক্সট ক্লাসে ফার্স্ট অফ অল সানডের আগে যে কাজটা করবা, তোমাদের প্রিভিয়াস যে টপিক গুলি ছিল কি কি, ইলেকট্রিক্যাল সার্কিট রুলস আর কোথায় সিরিজ এন্ড প্যারালাল সার্কিটস, এইগুলার যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি ছিল, এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি সবাই করে সাবমিট করবা বিফোর সানডে। অনেকজনই করছো সাবমিট অলরেডি, থ্যাংক ইউ। আর যারা যারা এখনো করো নাই তারা সবাই কমপ্লিট করে সানডের আগে জমা দিবা। আমরা সানডেতে ফার্স্টে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলোর সলিউশন করব, দেন আমরা পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের বাকি যতটুকু পার্ট আছে ওই জিনিসটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, কারো কি কোনো কনফিউশন আছে আজকের লেকচার নিয়ে? কোনো কনফিউশন না থাকলে পরে দ্যাটস ভেরি গুড। তো তোমরা যারা যারা পারবা আজকে 9টা বাজে জয়েন করে ফেলো সেম লিংক ইউজ করে। ঠিক আছে, তো ওখানে আমরা ইউনিট 3 এর আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার দিব অক্টোবর ব্যাচের ক্যান্ডিডেটসদের জন্য। তো তোমাদের জন্য এটা অনেক হেল্প হবে। সো আগে থেকে তোমরা ইউনিট 3 এর কতগুলো জিনিস জেনে রাখলে আর কি। অলরাইট, সো তাহলে আজকে 9টা বাজে যারা যারা পারবা জয়েন করো, এমনি না পারলে ওরকম ভিডিও লিংক দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, তো আজকের এখন ক্লাসটা আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।